মনে হচ্ছে আমি লাইভ এসে গেছি। শোনা যাচ্ছে কি আমাকে? ধন্যবাদ শতদাদা। তাহলে লাইভ হওয়া গেল আর কি। তো নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আহ, আজকে আমাকে বলা হয়েছিল যে বন্ধু থেকে লাইভ হওয়ার জন্য। তো আহ, আমি আজ যা দেখলাম আর কি, এখান থেকে আগে অনেকেই মানে অনেক জ্ঞানী গুণী এবং অনেকেই প্রতিভাবান মানুষেরা লাইভ হয়েছেন। তো আমাকে যখন বলা হয়েছিল তখন আমি একটু মানে খুবই আদবদনে এসে বসেছি আর কি। তো বলা হয়েছিল যে এখানে নিজের কবিতাও পড়া যায় এবং ভালোবেসে যে কোনো অন্য কারো কবির কবিতা বা গল্প যাই মন চায় তাই পড়া যায়। উম, তো আমার নিজের কবিতা পড়লে বেশিক্ষণ মনে হয় না, মানে লোকেরা আর বন্ধুর নেক্সট লাইভ গুলো আর দেখবেন না আর কি। এই ভয়ে আমি প্রথমে আমি ভেবেছি যে মানে অন্যদের কবিতাও পড়বো এবং নিজের কবিতা হয়তো শেষ একটা দুটা পড়বো। তো যেহেতু মানে শুধু শুধু কবিতা পড়লে সবাই চলেও যেতে পারেন এবং মানে আমার কিছু একটা বিষয় নিয়ে বললে বা বিষয় ধরে কবিতা পড়লে বোধহয় বেশি ভালো লাগবে, এই কথা ভেবে আমি আজকে ভাবলাম যে মানে আমি আর কি কিছু আঞ্চলিক ভাষায় লেখা কবিতা পড়বো। মানে আমার মনে হচ্ছিল কয়েকদিন আগে আমি পড়েছিলাম কোথাও, কিন্তু কার লেখা ছিল সেটা আমি খুঁজেও পাইনি। বোধহয় রবীন্দ্রনাথ তের ছিল, না হলে সুনীত কুমার চট্টোপাধ্যায়ের হবে। যে বলেছিলেন যে বাংলা ভাষার প্রাণ হলো তার আঞ্চলিক ভাষা, এবং নদী যেভাবে তার উপনদী গুলো থেকে আসা জলসিঞ্চনের মাধ্যমে বেঁচে থাকে, বাংলা ভাষাও ঠিক সেইভাবে তার উপভাষাগুলোর মানে মাধ্যমে বেঁচে থাকে আর কি। তো আমারও খুবই এইটা খুব একটা প্রিয় বিষয় হলো আঞ্চলিক ভাষার কবিতা গুলো, এবং সেই বিষয় নিয়ে আমার সেটা নিয়ে কথা বলতে এবং আঞ্চলিক ভাষায় কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। তাই আজকে আমি সেটাই ভেবে নিলাম যে আমি কয়েকটি আঞ্চলিক ভাষায় লেখা কবিতা পড়বো। তো প্রথমেই আমি যে কবিতাটি পড়বো সেটি মানে দেবব্রত বিশ্বাস, তিনি খুবই একজন নামকরা কবি এবং আঞ্চলিক ভাষায় কবিতা লেখার ক্ষেত্রে তিনি একটা বলতে গেলে পুরো একটা মানে রিভলিউশন ঘটিয়ে দিয়েছেন আর কি। তো দেবব্রত বিশ্বাসের লেখা কবিতা সেটাও আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, কিন্তু এটা আমার একটা খুবই প্রিয় কবিতা, তাই আবার পড়ছি আর কি। কবিতার নাম হলো তেজ। পড়ছি তাহলে। মুই জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে উহু অতটুকু বললে হইবে কেলে? তুমি এইবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হইবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন ক্ষেত্রে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখিনি? সিঠা তোমাকে বলতে হইবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হাইমলে পড়লো আমাদের মাটির কুইড়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুললে হেইকে রেইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালেক, তখন মাকে জোড়াই শুয়েছিলুম আমি। কুইড়াঘরের গুটগুইটা আন্ধারে হেডমাস্টার মশাইরে দেখে চুপ কচালে মায়ের পোড়া আমিও হা হয়ে ভাইলেছিলুম। এ কি সপুল দেখছি নাকি? স্যার বললে এটা সপুল নয় সত্যি বটে। কথাটা শুনে ক্যান্দে ভাসিয়েছিলুম আমরা মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটারে দেখাইতে পাইতেম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজ কেমন করে আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে সেইটা দেখাইতে পাইতেম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবেই তো ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই।
খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইড়িপাড়ার শিবু কুইরির বেটি সাঁজলি। যখন থেকে হুশ হইছে তখন থেকেই শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হ্যাসেল ঠেলবে, তার আবার লিখা পড়া। বাপ বলতে দেখ সাজলি, মন খারাপ করলি তো হেইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, সেসব কথা এক কানে সিধালে আরেক কানে বাইর করে দিবি। তখন বাবুপাড়ার দেওগৈরা ঘরে কামিন খাইত মা। ক্ষয় রোগের তরাসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আইতো বইটে, জোর এলে মা চুপচাপ এঙ্গনাতে তালাই পাইতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জাঁড় কালের সকাল। রোদ উঠেছিল জলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7 সামন্ত রাজাদের ইতিহাস। দেগরে গিন্নির লোক পাঠিয়েছিল বার করতে। মায়ের জ্বর ছিল, সে তারা শুনতেই না চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইছে, ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে তুলে মায়ের কাজটুকুন করতে পাঠিয়েছিল বাবু ঘরে। পুরনো ফাটক গেরা উঠোন, অত বড় দৌড় দালান, অত বড় বারান্দা, সব ঝাট ফাট দিয়ে চলে আসছিল। দেওগরি গিন্নি নাই ছাড়লে, এক গাধা এটো কাটা জুঠা বাসন আমার সামনে আইনে ধুইরে দিলে। বললুম, আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাইব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সব এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই আমাদের জুটা বাসন ধুইতে লাইরবি? বললাম, হ, আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাইরব, তোমরা লুক দেখে লাওগা। আমি চললাম। কথাটা বইলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বাড়ি চলে আইলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের দান কাইতে বাপ ঘরে ফিরলে, দুপাতা লেখাপড়া করা লাতলির ছোট মুখে বড় থুতনির কথা সাত কাহন করে বলছিল বুড়ি দিদি। মা কোনো রাগ কাড়েনি। আঘর মাসের সন্ধ্যা বেলা একনাতে আগুন জেলে গা হাত পা সেকছিল মা। এক মাথা জাকরা চুল জাখানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলাই গম গম গলায় কইল, যা করছিস বেশ করছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাইতে খাইয়েছে, তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগি জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হুক না কেন, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবিলাই। এই তেজটুকুরে লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, তা না হলে আমাদের মতো হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইড়িপাড়ার শিবু কুইরির বিটি সাঁজলি। কবে কার সেই ক্লাস 7 কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তখনই ছোট বড় কত রকমের সব জ্বলকে উঠলো ক্যামেরা, জ্বলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, জ্বলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পোড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার লাই লাগবে। আর আপনারা যে আমারে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো শিবু কৈরির বেটি আছে গাগিরামে। তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার লগে কাইদে বলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। তো এইটা ছিল দেবব্রত বিশ্বাসের কবিতা তেজ, এবং আমার মানে খুবই একটা প্রিয় কবিতা। এবং আমি এই কবিতাটা শুনলেই ভাবি আর কি, যে এই কবিতাটা যদি মানে যাকে বলে নাগরিক বাংলা যেটা বা মান্য বাংলা যাই বলি আমরা, সেই ভাষায় যদি লেখা হতো, তাহলে কি সেটা মানে এইভাবে এতটা ভালো লাগতো, এইভাবে আমাদেরকে ছুঁয়ে যেতে পারতো? আমার কেন জানি না, মনে হয় যে বোধহয় পারতো না আর কি। তো সেই এই জন্যই এখানেই মানে আঞ্চলিক ভাষাগুলো
এভাবেই আমাদের সারা জীবন ধরে বাংলা ভাষাকে মানে জল সিঞ্চন করে বাঁচিয়ে রাখছে বলে গুরুজনেরাও বলেছেন, এবং আমারও সেই জন্যই এই আঞ্চলিক ভাষাগুলোকে তো কাছের বলে মনে হয় আর কি। তো বাংলা ভাষার কথা যখন হচ্ছে এবং বাঙালিদের কথা যখন হচ্ছে, তখন মানে বাঙালিদের তো অনেক বড় ভূগোল আর কি, অনেকগুলো ভূগোলে ভাগ হয়, আমাদের ভূগোলটা অনেকগুলো অংশে ভাগ হয়ে গেছে। কিন্তু যেটা আমাদের সবচেয়ে কাছের এবং সবচেয়ে ভালোবাসার সেটা হলো মানে বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং সেই যুদ্ধের মাধ্যমে যে বাংলা ভাষা একটা প্রতিষ্ঠা পেয়েছিল এবং বাঙালিরা নিজেদের একখণ্ড ভূখণ্ড নিজেদের আত্মনিয়ন্ত্রণের জন্য আদায় করতে পেরেছিল, সেটা অবশ্যই বড় কথা। তো সেই যুদ্ধের সময় আঞ্চলিক ভাষায় একটা বিপ্লব ঘটিয়েছিলেন মানে বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি। তিনি রেডিও কর্মী ছিলেন, তবে তাকে রেডিও কর্মী শুধু বললে তার মানে তাকে অনেক ছোট করা হয়। তিনি অনেক কিছুই ছিলেন, কিন্তু কাজে তিনি রেডিও কর্মী ছিলেন। স্বাধীন বাংলা রেডিওতে তিনি কাজ করতেন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের প্রেরণা দেওয়ার জন্য তিনি আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করতেন আর কি। তার নাম এম.আর. আখতার মুকুল। তো তিনি তখন অনেকগুলো কবিতা পাঠ করেছিলেন। তার শেষ কবিতাটি আমি পাঠ করব আর কি। আপনারা সবাই কমেন্ট দিচ্ছেন খুব। শিপ্রা দাস বলেছেন অসাধারণ, শতদলদা বলেছেন দুটো ভাষাই পরিপূরক। ঠিকই, দুইটা ভাষাই একটা আরেকটার পরিপূরক আর কি। তো কমেন্ট গুলো পড়ব। এখন আমি ওই কবিতাটা পড়ে নি আর কি, যেটা 16 ডিসেম্বর তারিখে এম.আর. আখতার মুকুল স্বাধীন বাংলা রেডিওতে পাঠ করেছিলেন, এবং সেটা মানে সেদিন শেষ দিন ছিল তার অনুষ্ঠানের। তো কবিতাটি নাম হলো চরমপত্র। সেটি ঢাকার আঞ্চলিক ভাষায় লেখা আর কি। শুরু করছি। কি পুলারে বাগে খাইলো, কি পুলারে বাগে খাইলো শেষ, আইজ থাকিয়া বঙ্গাল মুলুকে মুছুয়া গো রাজত্ব শেষ। ঠাস করে একটা আওয়াজ হইল, কি হইল? ঢাকা ক্যান্টনমেন্টে পিয়াজ হিসাবে চিয়ারতনে চিত্তর হইয়া পইড়া গেছিল। 8,884 দিন আগে 1947 সালের 14ই আগস্ট তারিখে করাচি, লাহোর, পিন্ডির মুছুয়া মহারাজেরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আইজ তার খতম তারা হইয়া গেল। বাঙালি পোলাপান বিচ্ছুরা 265 দিন ধরে বঙ্গাল মুলুকের কাদা আর পেকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গোপাইয়া আরে বাড়ি রে বাড়ি বুমা সাইজের মুছুয়া গুলা গত কইরা দম ফালাইলো। ইরাবতীতে জনম যার, ইসামতিতে মরণ। আজকা আমাকে চক বাজারের সুক্কু মিয়া ফাল পাইরা উঠলো, কইল ভাই সাহেব আমাকে চক বাজারের চৌরাস্তা মধ্যে পাথর দিয়ে একটা সাইনবোর্ড বানাবো, হেডার মধ্যে কাউরে দিয়ে লেখা এলাম 1971 সাল পর্যন্ত বঙ্গাল মুলুকে মছুয়া নামে এক কিসিমের মাল আছিল। হেগো চুটপাট বাইরে যাওনের গতিকে হাজার হাজার বাঙালি বিশ্বু হেগো চুটিয়া মানে কিনা পিঁপড়ার মতো ডইল্লা শেষ করছিল। এই কিসিমের গেঞ্জামেরে কিতাবের মধ্যে লিখা তৈছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। 25 মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বাঙালি গো বেসুমার মার্ডার করণের অর্ডার দিয়া কি চোটপাট। জেনারেল টিক্কা খান এই অর্ডার পাইয়া 30 লাখ বাঙালির খুন দিয়া গোসল করলো। তারপর বাঙ্গাল মুলুকের খালখন্দ, দরিয়া পাহাড়, গেরাম বন্দরের মধ্যে তৈরি হইল বিচ্ছু। যেরকম বনল সেই রকম বাগাতে তুল। আমার সাজানো বাগান শুকাইয়া গেল। অ্যাক্টিং করে জাতিসংঘে মদার ভুট্টো জেনারেল পিয়াজির সারেন্ডারের খবর পাইয়া অ্যাক্টিং করে। পয়লা গরম, তারপরে নরম, এরপরে কান্দন রে কান্দন, পকেটের রুমাল বাই কইরা চোখ মুছা নাকটা ক্লিয়ার করিয়া লইল। চিল্লাইয়া কইল সারেন্ডার, সারেন্ডার তো ইম্পজ মানে কিনা অসম্ভব। আমরা সারেন্ডার করবো না, আমরা পাইট করবো। এই না কইয়া মদারু মহারাজ আটকা গতরের জামা কাপড় খুললা না
ফ্রান্স ব্রিটেনের কষ্টা কষ্টা টুকরা টুকরা কইরা সিঁড়া ফেলাইয়া গেট মেট কইরা বাইর হইয়া গেল। বাইরনের টাইমে ইন্ডিয়া রাশিয়ার লগে ফ্রান্স ব্রিটেনের তুফান গাইলে এলো। সাদা চামড়ার জেন্টেলম্যানরা খালি কইল যার লাগা চুরি করি হেই কয় সুর। জাতিসংঘ থেকে আগাছাই রুমে আহুনের লগে লগে মৌলবী সাহেব খবর পাইয়া গেল। খেল খতম, পয়সা হজম। ৮,৮৮৪ দিনের সোনার হাঁস মানে কিনা বঙ্গাল মুলুক সহ পাকিস্তান নামের দেশটা শেষ হইয়া গেছে। আমাকে ছুক্কু মিয়া একটা গুয়ামুড়ি হাসি দিয়া গলাটার মধ্যে খেকরানি মারলো, কইল বাইসা 26 মার্চে মদার ভুট্টো ঢাকার তনে করাচিতে ভাগবত হইয়া এলান করছিল। আল্লাহ সারাইছেন সদর ইয়াহিয়া বেসুমার বাঙালি মর্ডারের অর্ডার দেওয়ানের গতিকে পাকিস্তানটা বাচ্চা গেছে। এলাই কেমন বুঝতাছেন? বিশ্বগো বাড়ির ছুটে হেই পাকিস্তান কেমতে কইরা পাকিস্তান হইয়া গেল। হেই লেগে কইছিলাম কি পোলারে বাগে খাইল শেষ। আইজ থেকে বঙ্গাল মুলুকে মসুয়াগো রাজত্ব শেষ। এইটা হলো মানে এমআর আক্তার মুকুলের চরমপত্র আর কি। শতদলদা লিখেছেন এই আঞ্চলিক ভাষাটাকে কি বলে? হ্যাঁ, এই আঞ্চলিক ভাষাটা এটা ঢাকার আঞ্চলিক ভাষা আর কি। কি বলে সেটা আমি বলতে পারছি না এক্ষুনি, আমার জানা নেই। তবে আমি রিসার্চ করে লিখে দেবো কমেন্টে যদি আমি পাই আর কি। তো এইটা হলো একটা কবিতা আর কি। তো ঢাকার কথা তো হলো, ঢাকা থেকে এবার আমরা একটু এইদিকে চলে আসি আমাদের সিলেটের দিকে। তো সিলেটে সিলেটি ভাষায় আঞ্চলিক ভাষায় কবিতা পড়ছি যখন, তো সিলেটিতে তো একটা কবিতা পড়তেই হবে। এবং সিলেটিতে কবিতা পড়তে মানে সিলেটিতে কবিতা বা গল্পে তো সিলেটির অ্যাডাপ্টেশন আমাদের আদিমা মাসি খুব ভালো করে করেছেন আর কি। তো আদিমা মাসির একটা কবিতা আমার খুব ভালো লেগেছে, সেই কবিতাটার নাম হলো বাদামওয়ালা। তো কবিতাটা আমি পড়ে নিই। বাদামওয়ালা। বিয়ানে উঠিয়া আমি লই আল্লাহর নাম, সারাদিন আমি যেন হরিবালা খাম। কত কাম করিতেব অয় খালি বদনাম, টেরেইনো বেশি আমি ডিম আর বাদাম। একদিন এক হরুনে নাই আমারে খালি ঠেলায়, কইলাম মুখ ফিরাইয়া টেকা আনো গিয়া। তার মায় তারে কইলা আয়ুষ্মান খাইস না বেটা মুসলমান। দারোর এক প্যাসেঞ্জারে শুনিয়া বেটিরে দিছুন বালা করি দুনিয়া। তারার হাজিয়া শুনিয়া আমি কইলাম যাও বা নেনা অবাই আওবা, যদি এক মশা দেই মাগনা খাইবাইনি কও না। ওদিন তারা কিতা বুঝিয়া আমার কথা মানছইন, ট্রেইনর সারা মানুষে দেখছইন। আমার কি খুশি জানো বিশ্বরাজ, তুমি কি চিনো আমরা? তুমি তো চেনো আমরার সমাজ, সবে মিলিয়া কইলা পকেটের বিস্কুট বুঝিয়া আপনি যেটা খাইন বাড়িতে নিয়া, ইটা মুসলমানেও বানাইন উড়িয়া ফিরিয়া। ইতা কিতা দেশ, কবিতা অনৌশেষ। এটা হলো আদিমা মাসির কবিতা আর কি। তো খুবই সহজ ভাষায়, খুবই সহজে একটা মানে খুবই সুন্দর মানবিকতায় ভরা কবিতা, এবং একটু মানে হাসির সাথে একটু রম্য রস দিয়ে কি করে মানে তো সুন্দর একটা বিষয়কে উনি খুব সুন্দরভাবে বলেছেন। তো সেইটা আমার খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ, শতদলদা বলছেন যে ঢাকাইয়া, হ্যাঁ আমারও মনে হয়েছে সেটা ঢাকাইয়া, তবুও আমি যেহেতু মানে শিওর ছিলাম না তাই বলিনি আর কি। তো ওইটা আমি যতদূর জানি আগের যে চরম পত্রটা সেটা ঢাকাইয়া ভাষায় লেখা কবিতা আর কি। তো এটাই হলো আঞ্চলিক ভাষার মজা আর কি। আপনারা যদি ভালো না লাগলে তো বলবেনই, তাহলে আমি অন্য কিছু পড়ার চেষ্টা করব। কিন্তু মনে তো হচ্ছে ভালো লাগছে, তো আমি সাহস করে আরো দু একটা কবিতা পড়বো আর কি। তো সিলেটের পরে আরেকটা আমাদের আরেকটা মানে চিটাগাং অঞ্চলের যেটা ভাষা, চিটগাইয়া ভাষা, যেটা আমাদের ত্রিপুরা বা
ত্রিপুরাতে গেলে যে ভাষাটা খুবই শোনা যায়, ত্রিপুরার অনেক ভাষার সাথে এটার অনেকটা মিল পাওয়া যায় আর কি, চিটগাইয়া ভাষা। তো সেই ভাষায় লেখা একটি ছোট কবিতা 4-5 লাইনের, সেটা আমি পড়বো। জানি না আমি মানে আঞ্চলিক ভাষার তো একটা নিজস্বতা আছে, নিজস্ব একটা সুর আছে, সেটা কতটা মানে মেনটেন করতে পারছি, কিন্তু এইটা জানবেন যেগুলো শুধুই মানে খুব একটা একটু ছোট চেষ্টা আর কি। আমার মনে হয় আঞ্চলিক ভাষা যেটা যার ভাষা, মানে আমি যদি সিলেটিতে পড়ি তাহলে আমি ভালোই সেটা হয়তো একদম সিলেটি সুরে পড়বো, বাকি ভাষাগুলোতে একটু কমই তো, একটু কম বেশি তো থেকেই যাবে। তো এটা যাদের ভাষা তারা আরো সুন্দর করে নিশ্চয়ই পড়তে পারবেন। তবু আমি মানে যেহেতু আমার শুধু ভালোবাসার জায়গা থেকেই পড়ছি আর কি, কোনো মুন্সিয়ানার জায়গা থেকে নয়, তো ক্ষমা ঘেন্না করে শুনে নেবেন আর কি কিছু, এটাই আর কি। তো পড়ছি আমি চিটাগাং গঙ্গের ভাষায় লেখা কবিতা। তো কবিতাটি খুবই মজার, মানে কবিতাটির নাম হলো পুরা কপাইল্লা আবুল্লা। তো কথা মানে একটা আবুল বলে একটা ছেলে, সে একটা মেয়ের প্রেমে পড়ে যায় আর কি। তো সে প্রেমে পড়ে কি 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 করছে সেই নিয়ে কবিতা আর কি। তো কবিতাটা পড়ছি। পুরা কপাইল্লা আবুল্লা। পশ্চিম পাড়ার আবুল্লা আসিল কত বালা, খাতুনির ফেমত পড়ি বসছে তার জ্বালা। ও খুদা ইয়ান ঘুরে ওয়ান ঘুরে তো খাতুনির মন নাগামে, ফেমত জ্বালায় আবুল্লা ফুড ট্রাফিক জামে। অমার উফের গরমে খাতুনির টেংনা পড়ে নিচে, এসে কিতা দিকে আবুল্লায় পড়ছে অত ফিসে। খানা দানা চাড়ি তার যেতে হেডে ঘুরে, মন পেরেশান আবুল্লা গাছর তলায় ঝুলে। ফতনা দেহি হিতা একদিন গাছত উঠি যায়, বেটল খে ফড়ি আবুল্লার ঠেং ভাঙি যায়। খান্দি খান্দি আবুল্লা ইক্কা উক্কা হয়, গাছর আগা তুইটা খান্দি তরে চাইবার লয়, ও খাতুনি তরে চাইবার লয়। তো এটাও মানে খুবই মজার কবিতা আর কি। তো এইটা হলো চিটগাইয়া ভাষায় লেখা একটি কবিতা, এটাও আমার খুব মানে প্রিয় কবিতা। জয়শ্রীদি বলছে তোমার নিজের কবিতা পড়ো। হ্যাঁ, পড়বো আমার নিজের কবিতা, শেষে পড়বো একটা দুটা কবিতা আর কি। শুধু বিলোনিয়ার মিল আছে চিটগাইয়ার সাথে, ত্রিপুরা শুধু বিলোনিয়ার মিল আছে। হ্যাঁ, হতে পারে, মানে এসব নিয়ে খুবই মানে রিসার্চ করা দরকার এবং খুবই পড়াশোনা করা দরকার আর কি। তো আমার তো ততটা জানা নেই, কিন্তু ইচ্ছে আছে। তো কোন ভাষার সাথে কিভাবে মানে ভাষাগুলো আসলে কি বলবো, আমার খুব এটাই বেশি আকর্ষণ করে ভাষা, যে ভাষা হলো আসলে একটা মানে জীবন্ত ইতিহাস আর কি। কোনো একটা ভাষার সাথে সেখানকার ইতিহাস, সেখানকার ভূগোল একটা ভাষা শিখলে বোধহয় অনেকটা সহজভাবে জানা যায়। যেমন এই চিটগাইয়া কবিতাটা যেটা আমি পড়লাম, যদি একটু মানে ভালোভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে যে এটার সাথে এটা একটু মানে পাহাড়ি ধরনের একটা গমগমে ভাব আছে ভাষাটায়। কারণ চিটাগাং যেহেতু একটা পাহাড়ে ঘেরা জায়গা, বা আপনি যদি গন্ডি ভাষার কথা বলেন তো দেখবেন যে সেই ভাষাতে একটা পাহাড়ের সাথে একটা গমগম মতো আওয়াজ বেরোয় আর কি। আবার যেমন কলকাতার ভাষা যেটা, যে বাংলাটা নাগরিক বাংলাটা আমরা বলি, যেহেতু আমরা অবসর মানুষ এবং আমরা একদম আরাম করে কথা বলি, একদম মিহি সুরে বসিয়ে বসিয়ে আর কি। সেরকমই যদি ধরেন যেটা মিয়া ভাষা, যেটা এখন ব্রহ্মপুত্র উপত্যকার ভাষা, সেই ভাষায় আমি একটা কবিতা পড়বো। তো সেই ভাষাটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মানে একটু চড়া সুরে সেটা পড়তে হয়। কারণ ওরা যেহেতু মানে বেশিরভাগ ওদের ভূগোলটা এবং ওদের মানে সামাজিক প্রেক্ষিতটা এরকম ছিল যে ওরা মাঠে কাজ করত এবং মাঠে কাজ করে করে কথা বলতো। তো দূর থেকে একটু একটু সুর করে একটু জুড়ে সেই ভাষাটা বলতে হয় আর কি। তো সেটাই, এটাই আর কি। আমারও খুব ভালো লাগে এই জন্য আঞ্চলিক ভাষাগুলো নিয়ে রিসার্চ করতে, আঞ্চলিক ভাষাগুলো কে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে আর কি। যতই আঞ্চলিক ভাষায় নিয়ে মানে কাজ করি ততই ভালো লাগে। তো যেহেতু মিয়া ভাষার কথা উঠলো, তো আমি এখন মিয়া ভাষায় একটা কবিতা পড়বো। এই কবিতারও তো একটা ইতিহাস এবং ভূগোল থাকে। এবং মিয়া ভাষা কেউ কেউ বলে অসমিয়ার উপভাষা, কেউ কেউ বলে
সরি বাংলার উপভাষা, সে যাই হোক সেটা অন্য ব্যাপার, এবং সেটা একটা অন্য রাজনৈতিক আলোচনা আছে, সে জায়গায় আমি যাচ্ছি না এখনই। কিন্তু সেটা তো একটা অঞ্চলের ভাষা, একটি অঞ্চলের ব্রহ্মপুত্র উপত্যকার একটি অঞ্চলের লোকেরা এই ভাষায় কথা বলে। তো আঞ্চলিক ভাষা হিসাবেই আমি সেই ভাষার একটি কবিতা পড়ব। আমার খুবই এক প্রিয় মানুষ কাজী নীল, ছোট ভাই আমার, তার লেখা একটি কবিতা। তো সেই কবিতাটা শতদলদা বলছে, ভাষা নিয়ে আলোচনা গবেষণায় প্রাণ আছে। সত্যি সত্যি তাই, খুব খুব অনেক অনেক বেশি ভাষা নিয়ে গবেষণা করা উচিত। আমারও খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি এমন একটা রসকসহীন মানে সাবজেক্ট নিয়ে পড়েছি এবং খুবই একটা রসকসহীন প্রফেশনাল এনভায়রনমেন্টে থাকি, কিন্তু তবুও হয়তো জীবনে কখনো সময় পেলে এসব নিয়ে পড়াশোনা করবো আর কি। যদিও ডিগ্রির জন্য নাও পড়ি, তবু ভালো লাগার জায়গা থেকে নিশ্চয়ই পড়বো। এবং আমি আশা রাখবো যে আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছেন এবং আমাদের প্রজন্মের যারা আছেন, যাদের পড়াশোনার সুযোগ রয়েছে, তারা ভাষা নিয়ে পড়াশোনা করুন, ভাষা নিয়ে গবেষণা করুন। কারণ ভাষা মানব জাতির ইতিহাসের ক্ষেত্রে, মানব সভ্যতার ইতিহাসের অগ্রগতির ক্ষেত্রে একটা খুবই জরুরি বিষয়। অনেকেই বলেন, আমাদের অনেক বড় বড় বিজ্ঞানীরা বলেন, ইউভাল নোয়া হারারি, যিনি এখন মানে বিশ্বের একজন অনেক বড় মাধ্যম সোশিওলজিস্ট, হিস্টোরিয়ান আসলে তিনি, তো তিনিও বলেন যে ভাষার আবিষ্কারের মাধ্যমেই মানব সভ্যতার আবিষ্কার, মানে মানব সভ্যতা অগ্রগতির একটা অনেক বড় স্টেপ হয়ে গেছিল আর কি। সেখান থেকে মানুষ নিজেদের মধ্যে যখন একটা ভাষায় কথা বলার পন্থাটা আবিষ্কার করেছে, তখন মানুষ আরো বেশি করে তাড়াতাড়ি করে এগিয়ে গেছে আর কি সময়। তো পড়ব মঞ্জুরি আন্টি তালি বাজাচ্ছে, হ্যাঁ খুব ভালো লাগছে। মঞ্জুরি মাসি, আদিমা মাসি, শিপ্রা দি, আর ওকে সবাই, জয়শ্রী দি, সবাই শুনছে আর কি। তো মিয়া কবিতাটা পড়বো এখন। কবিতাটার নাম হলো যে দেশ আমার আমি সেই দেশের না। যে দেশ আমার বাবারে বিদেশি বানায়, যে দেশ আমার ভাইরে গুলি কইরা মারে, যে দেশে আমার বোন মরে গণদর্শনে, যে দেশে আমার মা বুকে আগুন চাইপা রাহে, সেই দেশ আমার, আমি সেই দেশের না। যে দেশে লুঙ্গি পিন্দার অধিকার নাই, যে দেশে কান্দা হুনবার মানুষ নাই, যে দেশে হক কইলে ভূতে কিলায়, যে দেশ আমাগো আজীবন দাসত্ব চায়, সেই দেশ আমার, আমি সেই দেশের না। যে দেশে টুপি মানেই মৌলবাদী, যে দেশে মিয়া মানে নিঃসা জাতি, যে দেশে সৈরারা সব বাংলাদেশি, যে দেশ টাটা বিড়লা আম্বানির হাতে বিক্রি হইয়া যায়, সেই দেশ আমার, আমি সেই দেশের না। যে দেশে আমাকে লাশের উপর লাশ কুপিয়ে কাইটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, যে দেশে ৮৩-তে মানুষ মাইরা হালার বেটারা জল্লাদের মতো উল্লাস নৃত্য নাচে, সেই দেশ আমার, আমি সেই দেশের না। যে দেশে আমার ভিটা বাড়ি উচ্ছেদ করা হয়, যে দেশে আমার অস্তিত্বরে বাতিল করা হয়, যে দেশে আমারে আন্ধারে রাখার ষড়যন্ত্র চালায়, যে দেশ আমার থালিতে পান্তার বদলে পাথর ডালবার চায়, সেই দেশ আমার, আমি সেই দেশের না। যে দেশে আমি গলা ফাড়িয়া চিল্লাইলেও কেউ হনে না, যে দেশে আমার খুনের জন্য কেউ দায়ী না, যে দেশে আমার পুলার কফিন নিয়ে রাজনীতি চলে, যে দেশে আমার মেয়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, যে দেশে আমি জানোয়ারের মতো বাচ্চা থাকি, সেই দেশ আমার, আমি সেই দেশের না। এটা কাজী নীলের কবিতা, আমার একটি খুবই প্রিয় কবি এবং প্রিয় কবির কবিতা। তো হ্যাঁ, শতদলদা লিখছে মিয়া ভাষা একটা অঞ্চলের ভাষা, অসমীয়া এবং বাংলা ভাষা কিছু মিশে আছে। ঠিকই। তো ঠিক। এরপর জয়শ্রী দিদি লিখেছে, খুব সুন্দর বিষয় চয়ন করেছে তানিয়া। ঠিক আছে জয়শ্রী দিদি। তারপর কি আর বেশি বেশি বলো না, হ্যাঁ পরিবারের লোকজনেরা এসব বেশি বলতে নেই, লোকেরা বলবে তুমি বায়াস হয়ে কথা বলছো। তারপর কে, কারণ জয়শ্রী দিদি আমাকে খুব ভালোবাসে আর কি, তাই সবসময় আমাকে নিয়ে একটা গর্ব করে, আর সবসময় আমাকে এগিয়ে দিতে চেষ্টা করে। আদিমা আন্টি, মঞ্জুরি মাসিরাও তাই।
তারপর গঠনমূলক কথা, সম্ভাবনা আমার প্রজন্মের। ধন্যবাদ কল্যাণী দেব চৌধুরী। তো এই হলো মিয়া ভাষার কবিতা পড়লাম। আর কি কবিতা পড়বো, কটা বাজছে? হ্যাঁ, আরো আধা ঘন্টা সময় আছে বোধহয় এখনো। তো সময় যেহেতু আছে, আমি আমার নিজের একটা কবিতা পড়ি। জানি না কিরম হয়েছে, নিজের কবিতা পড়তে আমার খুবই একটা মানে অকওয়ার্ড হয়ে থাকে আর কি। তো নিজের কবিতাটা পড়বো। এই এই কয়েকদিন আগেই লেখা। এখন দেশে যা চলছে, মহামারী এবং অতিমারি এবং অতিমারির জন্য যেসব ঘটনা ঘটছে সেই সব নিয়ে লেখা একটি কবিতা আর কি। তো সেই কবিতাটা পড়ি। কবিতাটির নাম অতিমারি। দেশ অতিমারির বিরুদ্ধে লড়ছে। দেশ সবসময় কিছু না কিছুর বিরুদ্ধে লড়ে যায়। দেশদ্রোহীদের বিরুদ্ধে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, শিল্প সংস্কৃতির অবমাননাকারীদের বিরুদ্ধে। সেসব লড়াইয়ে কিছু মানুষের মৃত্যু হয়। তাদের নাম ভিন্ন হলেও তারা দেখতে কেমন একই রকম হয়। কিছুটা জীবিত মানুষের মতো, কিছুটা মৃত লাশের মতো। তাদের গায়ে শ্রম আর বেতার গন্ধ লেগে থাকে, আর মগজে থাকে পূর্বপুরুষদের গচ্ছিত সতর্কবার্তা, যা তারা রেখে গেছেন এমনি কোনো লড়াইয়ের ভাগ নিয়ে কিংবা না নিয়ে। সে বার্তা মনে পড়তেই তারা নিজেদের দিকে তাকায়, তারপর তাকায় আশেপাশের অট্টালিকাগুলোর দিকে। বিরাট বিরাট উঁচু সব অট্টালিকা, 4-5টা শক্ত করে পাঁচিল দিয়ে ঘেরা, দরজা মজবুত করে আটা। তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা হাঁটতে শুরু করে, গ্রাম, নগর, বন্দর পেরিয়ে, দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, প্রিয়জনদের কাঁধে পিঠে করে। সেই সব প্রিয়জন যারা হয়তো বেঁচে আছে কিংবা হয়তো মরে গেছে। তারা হাঁটে সভ্যতার আদিকাল থেকে, পৃথিবীকে প্রস্তর যুগ থেকে উত্তর আধুনিক যুগে তারাই পৌঁছে দিয়েছেন। লড়াই যখন শুরু হয় তাদেরকে কেউ জিজ্ঞেস করে না, কখন শেষ হয়ে যায় তারা বুঝতেই পারেন না। কিছু না জেনেই তাদের লড়তে হয়, হাঁটতে হয়, মরতে হয়। অভুক্ত পেটে অজানা শত্রুর বিরুদ্ধে যুগে যুগে শুধু নামটুকু বদলায়। মানুষেরা একই থেকে যায়, গায়ের গন্ধ, মগজে সতর্কবাণী সব একই থেকে যায়। তারা ফ্রন্টলাইন ওয়ার্কার নন, তাদেরকে কেউ মনে রাখে না। ইতিহাসও তাদেরকে কোলাট্রাল ড্যামেজ বলে কিংবা দুর্ভাগা পথিক। শহীদ কখনো কেউ বলে না। এইটা মহামারী নিয়ে লেখা আমার একটা কবিতা। আমি সিলেটিতেও কিছু কিছু লেখালেখি করেছিলাম, যেহেতু আঞ্চলিক ভাষার কবিতা পড়ছিলাম, তাই সিলেটি পড়ার ঠিক ছিল, কিন্তু সেগুলো এখনই খুঁজে পাচ্ছি না আর কি। তবে এইটা পড়লাম আর কি, যেহেতু এটা একটু সমসাময়িক বিষয়কে নিয়ে লেখা, এবং আমার মতে মানে কবিতার রস বা লয় বা সেসব তো সৌন্দর্য সেসব তো আলাদা আলাদা বিষয় আছেই, কিন্তু কবিতার বিষয় নির্বাচনও একটি খুবই প্রয়োজনীয় বিষয়, এবং কবিতার মাধ্যমে কবিতাও ভাষার মতো ইতিহাসের একটা অঙ্গ হওয়া উচিত আর কি। সেই জন্য সমসাময়িক বিষয়কে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, এবং জানি আমি সবসময় সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লিখতে বা গল্প লিখতে বেশি পছন্দ করি। তো আমি মানে 2-3 দিন আগেই আর কি এই আদিমা মাসি আমাকে বলেছিল এই লাইভটার কথা, তাই বেশি ভালো করে সব কবিতা একসাথে করে রেডি হয়ে আসতে পারিনি। তো কিন্তু যেগুলো সামনে ছিল সেইগুলো থেকে আমি পড়ছি আর কি কিছু কিছু কবিতা। তো আমার তো একটা মানে আমি যে বিষয় নিয়ে কাজ করি, আমি কিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি এবং কোর্টেও কাজ করি, সেই হিসাবে আমি অধিকার আন্দোলনের সাথে যুক্ত আছি হিসাবে আমার বেশিরভাগ কবিতার উপজীব্য বিষয়টা সেটাই হয়ে দাঁড়ায় আর কি। তো সেরকমই আরো একটি কবিতা আমি পড়ে নিচ্ছি এই মুহূর্তে। তো কবিতাটির নাম
উম, কবিতাটির নাম হলো বিদেশির জবানবন্দি। মঞ্জুরি আন্টি লিখেছেন, খুব সুন্দর তোমার লেখা, সমাজ সচেতন রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করা নির্ভীক। ধন্যবাদ মঞ্জুরি আন্টি। আপনারা মানে ভালো বলছেন বলে খুবই ভালো লাগছে আমার, এবং মানে যেহেতু আপনাদের আপনাদের দেখে সবসময় উদ্দীপ্ত হই, আপনাদের দেখে প্রেরণা পাই, তো আপনারা আপনাদের মতামত খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি আমার কাছে। তো পড়ছি কবিতা বিদেশি জবানবন্দি। আমি তো কোনো বিদেশি চিনি না ধর্মাব্রতার, আমি বিদেশি নই, আমার বাপ দাদা কেউই কখনো বিদেশ দেখেনি। বাপ চিনত মহাজাল, জিমটি জাল, ঝাঁকি জাল, পল, বর্ষি, দড়কি, তেপাই, আর চিনত দুনিয়ার রং রূপ। আকাশ কি রং ধরলে বৃষ্টি হবে, কোন পাখিটা ডাকলে খরা হবে, অথবা কোন জমিতে কি ধরনের ধান লাগাতে হয়, বাপই আমাকে শিখিয়েছে। বাপ শিখিয়েছে কোন শিমের বীজটা মাটির ঠিক কতটা নিচে পুঁতে দিলে গাছ দিতে হয়, কোন গাছটায় কতটা জল দিতে হয়, লাউয়ের গাছটায় কখন মাচা বেঁধে দিতে হয়। এদেশের মাটি, এদেশের আকাশ বাতাস সবই আমার বড়ই প্রিয়, বড়ই আপন ধর্মব্রাতার। আপনি এমনকি প্রতি বছর সবুজ পালকের একরত্তি যে পরিযায়ী পাখিটি ঠিক রাস্তা চিনে চিনে আমারই বাড়ির পিছনের বিলটিতে আসে, সেও আমার খুব আপন। এইখানে ৩.৫ হাত জমিতে আমার বাপ হাসরের দিনের অপেক্ষায় আছেন। আপনিই বলুন ধর্মব্রাতার, আমি কি করে এদেশের শত্রু হই, আমি কি করে বিদেশি হই। এটাও বিষয়, মানে কবিতা শুনেই বুঝতে পারছেন আপনারা যে মানে একটি বিশেষ বিষয় নিয়ে লেখা কবিতা আর কি। তো শতদল দা বলছেন দারুণ কবিতা, ধন্যবাদ শতদল দা। আর তোমার কবিতাটা দুর্দান্ত লেখা, ধন্যবাদ জয়শ্রীদি। তো মানে যেহেতু আমি কোর্টের সাথে যুক্ত এবং সেখানে যেসব দেখি এবং প্রতিদিন আমার সাথে যেসব ঘটে, সেখান থেকেই আমি বেশিরভাগ কবিতার প্রেরণা পাই আর কি। তো আমাদের পাশে তো এখন অনেকই প্রশ্নচিহ্ন ঝুলছে, এবং সেগুলি মানে দেখে দেখেই এইসব কবিতা লেখা হয় আর কি। আর একটা কবিতা পড়তে চাইছি, কবিতাটা খোঁজার জন্য একটু সময় নিচ্ছি, একটু ধৈর্য ধরুন আপনারা। আমি কবিতা কটা বাজলো, 10টা 8টা 14, আরো 15 মিনিট সময় আছে হয়তো, তো আমি আরো 2-1টা কবিতা তাড়াতাড়ি করে পড়ে নেবো আর কি। মঞ্জুরি আন্টি বলছেন যে কবিতাটা খুবই ভালো লেগেছে ওনার, ধন্যবাদ মঞ্জুরি দি, মঞ্জুরি আন্টি। আমি আসলে খুবই এলোমেলো ভাবে থাকি আর কি। তো আমার কবিতাগুলো আমি ভেবেছিলাম হয়তো এতগুলো কবিতা পড়বো না, কিন্তু এখন আপনারা সবাই বলছেন এবং আমারও ভালো লাগছে, তো আরো একটা কবিতা আমি পড়তে চাই, সেই কবিতাটা একটু খুঁজে নিচ্ছি। আর এত কিছুর মধ্যে থাকি আর কি, বেশি সময় দিতে পারি না এসব কিছুতে, কিন্তু আসলে খুবই ভাল লাগে মানে এইসব কবিতা। এবং আমি আসলে আমার মানে আমাকে জীবনে যিনি খুবই প্রেরণা দিয়েছিলেন এবং মানে যার কাছ থেকে সব বিষয়ে প্রেরণা পেয়েছি জীবনে চলার, এবং কিছু মানে আদর্শ এবং
সাহিত্য দুদিক থেকেই অনুপ্রাণিত করেছেন। শুভঙ্কর স্যার তিনিও আমাকে বলতেন যে আসলে তুমি সাহিত্য পড়ো। তো আমি জানি না কেন, মানে মানে সবার কথা না শুনেই মানে অন্য একটা সাবজেক্ট বেছে নিয়েছিলাম, এবং সেজন্য অবশ্য আমার কোনো দুঃখ নেই। কিন্তু মানে সাহিত্যটাও খুবই জরুরি বিষয় আর কি। সাহিত্য জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগায়, এবং মানে যদি বাঁচিয়ে রাখে আর কি, প্রাণ সঞ্চার করে, মানে বলে না ইংরেজিতে ফুড ফর সোল, সেটা হলো আমার কাছে কবিতা এবং সাহিত্য আর কি। তো এখন আরেকটা কবিতা পড়ছি। এই কবিতাটির নাম আমি এবং আমার পূর্বজরা। এই মাটিতে যেদিন প্রথম চারা গাছটি পুঁতেছিলাম, মাটি নাম জিজ্ঞেস করেনি। যেদিন বেড়ে ওঠা শিম গাছের লতাটাকে পাশের সুপারি গাছে জড়িয়ে দিয়েছিলাম, ওরাও পরস্পরকে আঁকড়ে ধরে জীবনের উৎসবে মেতে উঠেছিল। এই মাটি, আকাশ, বাতাস এসবই আমার বড়ই আপন। অথচ আজ হঠাৎ করে কিছু অসভ্য লোক এসবের মালিকানা দাবি করছে সেই নদীটির, যার ঢেউয়ের সাথে খেলতে খেলতে আমি জীবনের সারমর্ম বুঝেছি। ওরা বলছে আমরা নাকি পরগাছা, শুষে নিচ্ছি এই জল, হাওয়া, আলোর অনধিকারে। অথচ এরা কেউ বলতে পারবে না বাতাসটি কোন দিক থেকে বইলে ঝড় হয়। এরা জানে না আকাশের কোন কোণে মেঘ জমলে বৃষ্টি হতে পারে, কিংবা ঠিক কতটুকু নরম মাটিতে ঝিঙে বিচি পুঁততে হয়, বছরের কোন মাসে সুপারি গাছের মাজাগুলো সাফ করে দেওয়া হয় এরা জানে না। শশা গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য গোড়ায় কিসের ছাই ঢেলে দিতে হয় এরা জানে না। ফলের রংটা ঠিক কতটুকু হলুদ হলে গাছ থেকে পেড়ে আনতে হয় এরা জানে না। অথচ এরাই নাকি এসব কিছুর প্রকৃত মালিক। এমনকি আমার পূর্বজরা যে কবরগুলিতে শুয়ে আছেন সেগুলোও নাকি এদের। আর তাদের আত্মা, আমি তো এই নদীতে নেমেই প্রতি বছর পিতৃতর্পণ করি, আর মাহমুদ এই কবরগাহেই প্রতি শুক্রবার মকবুল চাচার জিয়ারত করে। এরা কি তবে আমাদের পূর্বজর আত্মাগুলোকেও একে একে ঘাড় ধরে উচ্ছেদ করবে? সেটা পারবে তো এরা? তো এটা হলো আমি এবং আমার পূর্বজরা আর কি। জয়শ্রীদি বলছে দুর্দর্শ, ধন্যবাদ জয়শ্রীদি। তারপর তপন রায় বর্মন দাদা বলছেন ভালো লাগা রইল, শুভেচ্ছা নিরন্তর, ধন্যবাদ দাদা। আদিমা মাসি বলছেন তুমি যে তৃণমূল স্তরে সামাজিক কাজ করে যাচ্ছ, কর্নিশ তোমার মেধাকে। ধন্যবাদ আদিমা আন্টি। তো আর কি বলবো, 8:19 হয়েছে। তো আমি কি আরো একটা কবিতা পড়বো? এর মধ্যে আরো একটা কবিতা পড়ি তাহলে। ঠিক আছে, তাহলে এরকমই আরেকটি কবিতা পড়বো আর কি আমি। মানে এই কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, এবং আমি যে কবিতাটা এখনই পড়লাম, সেই আমি যে কবিতাগুলো পড়ছি বা কাজী নীলের কবিতা যেটা পড়লাম, সেইটার সঙ্গে মানে সেইটা যে সেই যে একই রকম ব্যথা আমাদের পূর্ববর্তী প্রজন্মের কবিদেরও সেই একই বিষয় নিয়ে মানে কবিতা লিখতে হয়েছে, সেই একই দুঃখ, এবং আমাদের এই একই দুঃখ আমাদেরকে আমাদের পূর্বজদের সাথেও মানে মিলিয়ে দিচ্ছে আর কি। সেটা আমাদের বাঙালির দুর্ভাগ্য নাকি, নিশ্চয়ই সেটা আমাদের খুবই একটা দুর্ভাগ্যের বিষয়। তো সেরকমই একটি কবিতা আমি পড়তে চাইছি। সেইটা কবিতাটির নাম হলো যদি নির্বাসন দাও। তো আমি সেই যদি নির্বাসন দাও কবিতাটি পড়বো, তার আগে খুব মজার কমেন্ট আসছে, সেগুলো পড়তে ইচ্ছে করছে আমার। একজন দাদা লিখেছেন সাডেনলি তৃণমূল শুনে ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, শতদল দাও বলছেন তোমাদের কলকাতার দল নয়, ঠিকই, তৃণমূল মানে তৃণমূল স্তরের কথা বলছেন আদিমা মাসি আর কি।
তো পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যদি নির্বাসন দাও। যেহেতু আমি আঞ্চলিক ভাষায় এতগুলো কবিতা পড়লাম এবং যাকে বলে নাগরিক বাংলা ভাষায় লেখা কবিতা একটা পড়িনি, তো এইটা পড়েনি আর কি। নিজের লেখাগুলো ছাড়া নাগরিক ভাষায় লেখা পূর্বজ কোনো কবির কবিতা পড়িনি আর কি, সেটা ভালো লাগছে না আমার, তো এই কবিতাটা পড়ে নিচ্ছি। যদি নির্বাসন দাও। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরি ছুয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরি ছুয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম, এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুটেরা ফেরারি, শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি, বৃষ্টিতে চিকন তবু একই অপরূপ বোর, বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, পাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণে শততঞ্চক প্রবঞ্চনে শততঞ্চকের ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাপে ঘাস ফুল, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরি ছুয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পরে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এতই প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্তর বিকেলে শিমুল তোলার উড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি, নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর, বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই ৩.৫ হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরি ছুয়াবো, আমি বিষ পান করে মরে যাব। এইটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খুবই একটি প্রিয় কবিতা আমার। সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানাজনে নানা কথা বলেন, কিন্তু মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতাগুলির মধ্যে এই কবিতাটা আমার খুবই এজন্য ভালো লাগে যে আমার মনে হয় এটা এমন একটা কবিতা, মানে পুরো ব্যাপারটাকে একদম একটা মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে দেখা বলে আমার মনে হয়। মানে থাকে না কিছু কিছু কবিতা যেগুলো খুব বেশি মাস্কুলিন, খুব বেশি মানে মাস্কুলিন টাইপের থাকে, এটা সেরকম একদমই নয়, খুবই আবেগিক এবং খুবই সুন্দর ভাবে লেখা আর কি। এই জন্য এই কবিতাটা আমার খুবই প্রিয়। তো এবং সুনীল গঙ্গোপাধ্যায় অবশ্যই সবার মতো আমারও একজন খুবই প্রিয় কবি, এবং তিনিও সেই প্রজন্মেরই কবি যাদের 4 বছর বয়সে শুধু তাকে চলে আসতে হয়েছিল মানে বাংলাদেশ ছেড়ে ভারতে, এবং তারপর হয়তো বাংলাদেশ তাকে ছাড়েনি আর কি, তিনি যদিও বাংলাদেশ ছেড়ে চলে আসছিলেন, তার বুকে রয়ে গিয়েছিল একখণ্ড বাংলাদেশ, এবং তিনি সেই বাংলাদেশ সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে তিনি নিজেও বলেছেন যে এটা তার একটি খুবই প্রিয় কবিতা। তো এই জন্য এই কবিতাটা আমার খুবই ভালো লাগে। তো আমরা মোটামুটি 1 ঘন্টা ধরে আমি পড়ে নিয়েছি, 8:25 হয়ে গেছে আর কি। তো এখনই শেষ করতে হচ্ছে অনুষ্ঠানটা। আপনাদের সাথে দেখা হয়ে কবিতা পড়ে খুবই ভালো লাগলো, এবং সবচেয়ে বেশি ভালো লাগলো এই নামটা আমার খুবই ভালো লেগেছে আর কি, বন্ধু। সত্যি মানে এই সময়ে আমাদের এক বন্ধু হয়ে থাকা খুবই দরকার। মানুষে মানুষে বন্ধুটাই খুবই দরকার। শতদলদা বলছে কেউ কথা রাখেনি, সত্যি আসলেই কেউ কথা রাখেনি, কিংবা রেখেছে জানি না। তো খুব ভালো লাগলো কবিতা পড়ে, এবং আপনাদের সাথে কথাবার্তা আপনাদের সাথে আলাপ করে এখানে আরো হয়তো কখনো কোথাও আবার দেখা হয়ে যাবে, এবং আপনাদের অনুষ্ঠানগুলো খুব ভালো হয় আমি দেখলাম আর কি। অনেকে অনুষ্ঠান করলেন, মৌপিয়াদি করলো, আদিমা মাসি করলেন, আরো যাদেরকে চেনা অচেনা সবার অনুষ্ঠানগুলি খুব ভালো হয়
এবং আপনাদের খুব শুভেচ্ছা রইল। শতদলদা এবং আরো অনেক বন্ধুরা মিলে যে প্রচেষ্টা করেছেন সেটা খুবই ভালো হয়েছে, এবং আশা রাখি এটা চলতে থাকবে। শতদলদার একটা কবিতা পড়ার খুব ইচ্ছে ছিল আমার। আমরা একটা ছোট ম্যাগাজিন বের করি উদারবন থেকে, বৈচিত্র্য বলে। তো সেটাতে শতদলদার কবিতা ছিল। সেটা আমি খুঁজে মানে পাইনি আর কি। আমাদের লাইব্রেরিতেই রয়ে গেছে ওই কপিটা বৈচিত্র্যে, সেই জন্য। তো মানে আবার কখনো পড়বো নিশ্চয়। তো আজকের জন্য এইটুকুই। আশা রইল আপনারা সবাই ভালো থাকুন। এখন তো লকডাউন শেষ হয়ে গেছে, তো সবাই নিজেদের কাজ করুন মন দিয়ে। এবং শতদল দাকে অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। শতদল দা বলছেন বন্ধুর পক্ষ থেকে তোমাকেও ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা এবং নমস্কার সবাইকে। আবার দেখা হবে।